2010 আইনের অধীনে যেসব চুক্তিগুলো করা হয়েছে এগুলো সবগুলোই কিন্তু মোটামুটি খুবই অদ্ভুত ধরনের চুক্তি। আমরা মনের আনন্দে যার যেমন ইচ্ছা বানিয়ে গেছি। ভারতের উপরে সম্পূর্ণ নির্ভরশীল করাটাই অন্যতম উদ্দেশ্য ছিল। রাষ্ট্রের কাছে চুরি করা মানে আপনার থেকে আমার থেকে চুরি করছে। আমরা তো বোকা হয়ে সই করি নাই, বিশাল অঙ্কের টাকার ভাগাভাগি হয়েছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং যেখানে দারুণভাবে ফুটে উঠেছে গেল ১৫ বছরে আওয়ামী সরকারের আমলে এই খাত ঘিরে যেই অব্যবস্থাপনা এবং অনিয়মগুলো ছিল সেগুলোর চিত্র। বিশেষ করে ভারত থেকে, আদানি থেকে যে বিদ্যুৎগুলো কেনা হচ্ছে সেটা কতটা বাড়তি দামে কেনা হচ্ছে সেই প্রতিবেদন বা একটা হিসাব কিন্তু সেই কমিটি দিয়েছে। এবং সম্প্রতি রয়টার্সই একটা প্রতিবেদন দিয়েছে যে শেষ ৩ মাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ভারত থেকে ৩৮% বিদ্যুৎ বেশি কিনেছে বাংলাদেশ, এবং সেটা অবশ্যই বাড়তি টাকা দিয়ে। এই বাস্তবতায় নতুন সরকার যখন ক্ষমতা নেবে তখন বাংলাদেশের বিদ্যুৎ খাতকে তারা কীভাবে ঢেলে সাজাবে বা প্রয়োজন অনুযায়ী সংস্কার করবে সেটা একটা বড় প্রশ্ন। এছাড়া বাংলাদেশের সংস্কার এবং সুশাসনের ক্ষেত্রে কিভাবে এগোনো উচিত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ডক্টর মুশতাক হোসেন খান। তিনি অর্থনীতির অধ্যাপক, লন্ডনের সোয়াস ইউনিভার্সিটি, এবং গভর্নেন্স এবং কারাপশন স্পেশালিস্ট আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমি একেবারে আপনাদের সমসাময়িক যে রিপোর্টটা প্রকাশ করেছেন সেটার উপরই কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। আদানির বিষয়টা নিয়ে, যে আমরা যদি 25 বছরে $10 বিলিয়ন এক্সট্রা দিয়ে দেই, এটা আসলে আমাদের অর্থনীতির জন্য কতটা প্রেশার ক্রিয়েট করবে? দেখেন, আমাদের গত এই 2010 আইনের অধীনে যেসব চুক্তিগুলো করা হয়েছে এগুলো সবগুলোই কিন্তু মোটামুটি খুবই অদ্ভুত ধরনের চুক্তি, কোনো প্রতিযোগিতা ছাড়া। আর শুধু তাই না, যখন আপনি বিদ্যুৎ কেন্দ্র করেন এটার পিছনে সাধারণত একটা মাস্টার প্ল্যান থাকার কথা, যে আমরা একটা কেন্দ্র স্থাপন করছি, সেই বিদ্যুতের পিছনে যে জ্বালানিটা দরকার সেটা যাতে সময় মতন আসে। অর্থাৎ আপনার মাস্টার প্ল্যানে জ্বালানির সরবরাহ, বিভিন্ন ধরনের জ্বালানি, বিদ্যুৎ কেন্দ্র সব কিছু সমন্বিত হতে হবে। আমরা মনের আনন্দে যার যেমন ইচ্ছা বানিয়ে গেছি। আমাদের এখন ক্যাপাসিটি যদি দেখেন, আমাদের 50% কিন্তু এক্সেস ক্যাপাসিটি, অলস বসে আছে স্ট্যান্ডার্ড অ্যাসেটস। কেন? মূলত কারণ এগুলো করা হয়েছে কোনো জ্বালানি সরবরাহ চিন্তা ভাবনা ছাড়াই। নিশ্চয়তা দূরের কথা, মানে কোনো চিন্তাও করে নাই। আচ্ছা, তারপরে অনেক এমনই পুরান যন্ত্রপাতি দিয়ে ভাঙাচোরা জিনিস, এগুলা অকেজো হয়ে ভেঙে পড়ে আছে, কিন্তু ক্যাপাসিটি চার্জ ঠিকই নিচ্ছে। এখন আপনি যেটা বললেন যে ভারত থেকে বাড়তি, এটা মানে যদি কারো মাথায় যদি ষড়যন্ত্রের ভাবনা থাকে তাহলে এমন মনে হয় যে ভারতের উপরে সম্পূর্ণ নির্ভরশীল করাটাই অন্যতম উদ্দেশ্য ছিল। কারণ হচ্ছে আমাদের একটা বড় অংশ বিদ্যুৎ এখন হয় ভারতের গ্রিড দিয়ে আসে, বা আদানির মাধ্যমে আসে, বা রামপালে তৈরি হচ্ছে ভারতীয় এই সহযোগিতায়। আচ্ছা, এখন অন্য আমাদের যে এই বিশাল বিনিয়োগ, যেখানে আমাদের 50%-এর মতন এক্সেস ক্যাপাসিটি, ওটা যে অকেজো পড়ে আছে, সেটাকে পূরণ করতে হচ্ছে ভারতের কাছে দামি বিদ্যুৎ কিনে। তো এখন আপনি প্রশ্ন করছেন যে এটাতে আমাদের ক্ষতি কী হবে। যখন কেউ রাষ্ট্রের কাছ থেকে চুরি করে, মানে 10 টাকার জিনিস যদি কেউ 20 টাকায় চার্জ করে ইনভয়েস দিয়ে নেয়, এটা তো সে রাষ্ট্রের কাছ থেকে চুরি করছে না। রাষ্ট্র বলে তো কোনো জিনিস নাই। রাষ্ট্রের কাছে চুরি করা মানে আপনার থেকে আমার থেকে চুরি করছে, জনগণের পকেট থেকে। আমাদেরকে এই টাকাটা দিতে হবে হয় বিদ্যুতের বিলে, বা করদাতা হিসেবে ওটাকে আমাকে পিডিবিতে ট্রান্সফার করে পিডিবির লসটাকে পূরণ করতে হবে। তো আমরা কি দেখিয়েছি, আমাদের যেটা রিপোর্টে যেটা একটা ভয়াবহ তথ্য, যেটা আসলে সবাই যে কেউ দেখতে পারে, পিডিবির তথ্য থেকে দেখতে পারে, সেটা হচ্ছে যে এখন বর্তমানে পিডিবিকে সরকার, অর্থাৎ আপনি $5 বিলিয়ন বার্ষিক ভর্তুকি দিচ্ছে। কারণ তার লস। কেন লস? কারণ সে যেই দামে কিনছে সেই দামে সে বিক্রি করতে পারছে না। তো আপনি হয় তাকে এই ভর্তুকি দিতে থাকবেন, যেটা হচ্ছে করদাতার জন্য অসম্ভব প্রায়, এবং এটা যেহেতু আমরা IMF এবং অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বারা একটা তদারকি থাকে, এটা আমরা দিতে পারবো না বেশি দিন। IMF অলরেডি বলে দিয়েছে এই ধরনের ভর্তুকি দিতে পারবে না। তাহলে বিকল্পটা কি? তাহলে বিকল্পটা হচ্ছে আমাকে দাম বাড়াতে হবে। কত দাম বাড়াতে হবে? আমরা আমাদের হিসাব অনুযায়ী 86% বাড়াতে হবে।
অর্থাৎ আপনি যদি এখন বাংলাদেশের বিদ্যুতের দাম ইন্ডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের সঙ্গে তুলনা করেন, কাছাকাছি। প্রায় সমান সমান। আমার দাম যদি 86 তো দূরের কথা 50%ও বাড়ে, আমার শিল্প সব বন্ধ হয়ে যাবে, কম্পিট করার সে যোগ্যতা আমার থাকবে না, থাকবে সামর্থ্য থাকবে না। তো হয় আপনাকে অসম্ভব পরিমাণ ভর্তুকি দিতে হবে বা আপনাকে অসম্ভব পরিমাণ দাম বাড়াইতে হবে, এটাই হচ্ছে ক্ষতি। আপনারা সেটা সুপারিশ করেছেন যে আমরা যদি আন্তর্জাতিক আদালতে যাই আমাদের পক্ষে রায় আসারও একটা সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাটাও একেবারে কম না, প্রবল। কিন্তু আমরা আসলে এত বড় একটা অংশের নির্ভরতা রেখে আদালতে এটা নিয়ে নেগোসিয়েট করা, এর কি যৌক্তিক কোনো পয়েন্ট হবে কিনা, বা কিভাবে আসলে আমাদেরও অসুবিধা না হোক কিন্তু আমরা সেইখান থেকে বেরোয় আসতে পারি, এরকম একটা ইয়ে হতে পারে। এটা একটা উভয় সংকট, যেটা যে কোনো সরকারকে এটাকে সম্মুখীন হতে হবে। আপনি যার সঙ্গেই আপনি করবেন, কারণ হচ্ছে আমাদের বড় বড় অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, যাকেই আপনি ধরবেন সে অবশ্যই, আপনি যখন এটা বাতিল করে দেবেন, এখানে পাওয়ার কাট হবে। পাওয়ার কাট হলে আপনার সাময়িকভাবে লোডশেডিং হবে, মানুষের কষ্ট হবে। অর্থাৎ এটা করতে গেলে জনগণের সচেতনতা এবং সমর্থন দরকার, যে আমরা কি এই কষ্টটা 6 মাস, 1 বছর, 1.5 বছর সহ্য করব, নাকি আমরা বলবো যে না, আমরা এই কষ্ট সহ্য করতে রাজি না, যেভাবে আছে চলুক। এবং যেভাবে আছে চলুকের আমি তো বললাম কি হবে, খুব অদূর ভবিষ্যতে হয় আপনার ভর্তুকি দেওয়ার ক্ষমতাটা চলে যাবে, না আর আপনার দাম বাড়বে। আবার তখন যেই কষ্টটা হবে সেটা কিন্তু আরও অনেক বেশি কষ্ট। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা একটা টেকনিক্যাল সিদ্ধান্ত না। আপনার প্রশ্নের আমি কোনো জবাব দিতে পারবো না। বাংলাদেশের মানুষ যদি বলে যে আমরা এক মুহূর্ত আমি পাওয়ার কাট নিব না, এক মুহূর্ত আমি করবো না, তাহলে যারা আছে এরাই থাকবে, এই দাম আপনাকে দিতে হবে এবং অর্থনীতি এক পর্যায়ে গিয়ে ধসে যাবে। ভর্তুকিটা আমার 10 গুণ বেড়ে গেছে 15 বছরে। এই ক্যাপাসিটি পেমেন্টে 10 থেকে 16,000 কোটি টাকা পার ইয়ার আমার চলে গেছে। এটা কি কমানোর সুযোগ ছিল কিনা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও যদি আমি ধরি? এই যে ক্যাপাসিটি পেমেন্টের চুক্তিটা, এটা অনেক পৃষ্ঠার, অনেক জটিল আইনগত এবং টেকনিক্যাল বিষয়। এখন আমাদের সমস্যা হচ্ছে যে এই আইনগত আর টেকনিক্যাল বিষয়গুলো আমরা মূল্যায়নই করি নাই। যারা বিনিয়োগকারী তারা যেটা বলছে এটাই হচ্ছে আমার ক্যাপাসিটি চার্জ, আমরা সই করেছি। আমরা তো বোকা হয়ে সই করি নাই। এখানে অনেক বিশাল অঙ্কের টাকার ভাগাভাগি হয়েছে। আপনি দেখেন আমাদের দেশে কিন্তু বিদ্যুতের এই জিনিসটা এত লাভবান যে সাধারণত এটা প্রধানমন্ত্রী অফিস থেকে এটার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্র নির্মাণটা বেশি লাভবান। কেন 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 এটা প্রধানমন্ত্রীর আয়তা থাকে? কেন হচ্ছে এখানে অনেক টাকা আছে। এই যে টাকার বিষয়টা, এখন আপনি তখন লবিংটা হয় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে, আপনি প্রধানমন্ত্রী যেই থাকে সে ইনভলভ হয়ে যায়, সে একটা ভাগ পায়। তারপরে যখন সিদ্ধান্তটা হয়ে যায় যে না, এই ব্যবসায়ী এত টাকা এটা পাবে, এটা তখন আর কোনো টেকনিক্যাল মূল্যায়ন, লিগ্যাল মূল্যায়ন কিছুই হয় না। তখন কি হয়, তখন আমরা পাওয়ার ডিভিশনের লোকগুলোকে বলা হয় তো তোমরা সাইন করবা, এত টাকা পাবে, সাইন করলে টাকা পাবে, না সাইন করলে ট্রান্সফার করে দেওয়া হবে। এখন এটা আপনি সিস্টেমটা হচ্ছে আপনাদের শুরু উপর থেকে নিচ গলদ। এখানে আপনি দুর্নীতিটা একেবারে স্ট্রাকচারাল, আপনি দুর্নীতিটা এমনভাবে এটা গঠিত যে একজন ভালো মানুষ যদি বলে আমি এটা চাই না, তাকে জাস্ট আপনি ট্রান্সফার করে এক জায়গায় নিয়ে যাবেন। তো এটা সিস্টেমটা এভাবে করা হয়েছে যাতে করে আপনি একেবারে উপর থেকে নিচ জিনিসটাকে সেট করতে পারেন। তো ক্যাপাসিটি চার্জ ইন ইট সেলফ সমস্যা না। আমরা যেভাবে ক্যাপাসিটি চার্জ নির্ধারণ করেছি, যেভাবে দিচ্ছি, কোনো শর্তহীনভাবে যে যাই হোক সে অলমোস্ট লাইক একটা অ্যানুইটির মতন যে সে এই টাকাটা তুলবেই। তো অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে ক্যাপাসিটি চার্জ তোলার জন্যই কেন্দ্রটা করা হয়েছে, মানে যেখানে জ্বালানি নাই, এখানে কোনো বিদ্যুৎ উৎপাদন করার কোনো সম্ভাবনাই নাই, শুধু ক্যাপাসিটি চার্জ তোলার জন্য। স্যার, এমনও কেন্দ্র আমরা দেখেছি সারা বছর 1% বিদ্যুৎও কেনা হয় নাই, কিন্তু ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে এবং এখনও সেগুলা লিস্টে আছে। যে বললাম তো, এগুলো করাই হয়েছে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়ার জন্য। আপনি যদি সঠিক, যদি আমাদের একটা পাওয়ার ডিভিশন থাকতো, এখানে আমাদের টেকনিক্যাল ক্যাপাসিটি থাকতো, আমাদের লিগ্যাল ক্যাপাসিটি থাকতো, অবশ্যই তাও আমরা ক্যাপাসিটি পেমেন্ট দিতাম, কিন্তু সেই ক্যাপাসিটি পেমেন্ট বহনযোগ্য হতো আমাদের জন্য। কারণ হচ্ছে সেটা এমনভাবে দেওয়া হতো যে যদি উনাদের অব্যবস্থার কারণে বিদ্যুৎ আসছে না, বা আমরা এমন বিদ্যুৎ কেন্দ্র অ্যালাউই করব না যেখানে কোনো জ্বালানি নাই, তাহলে তো আপনার এভাবে ক্যাপাসিটি চার্জ বাড়ে না, তাই না? স্যার, আমার আরও দু একটা প্রশ্ন আছে। মোটামুটিভাবে এটা পরিষ্কারভাবে উঠেছে যে এটা একটা ভাঙাচোরা এবং ঝুঁকিপূর্ণ সিস্টেম। এখন বাংলাদেশের বিদ্যুৎ খাত যদি আমরা ধরি, অল্প কিছুদিন পরে নতুন সরকার ক্ষমতা নেবে, তাদেরও তো এই খাত নিয়েই এগোতে হবে। আপনি আসলে সেক্ষেত্রে কি কি ঝুঁকি দেখছেন? প্রথমটা হচ্ছে যে যারাই সরকারে আসেন
তাদেরকে খুব দ্রুত সমস্যাটা বুঝতে হবে যে কত গভীর এই সমস্যা। এটা আপনি বিজনেস অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে ম্যানেজ করে চলে গেছি, এই ম্যানেজ করে চলে যাওয়ার আর অবকাশ নাই। বাংলাদেশে এখন অনেকগুলো সেক্টর কিন্তু এরকম অবস্থায়, ব্যাংকিং সেক্টর বলেন, এই পাওয়ার সেক্টর বলেন, এগুলো আর বিজনেস অ্যাজ ইউজুয়াল চলবে না, মানে ভেঙে যাওয়ার উপক্রম শুরু হয়ে গেছে। এখন তো নতুন সরকারকে তখন প্রথমেই আমাদের রিপোর্ট সহ অন্যান্য এক্সপার্টদের সঙ্গে কথা বলে তাদেরকে এই উভয় সংকট থেকে বের হয়ে আসতে হবে। এই 1 বছর 1.5 বছর আমরা যেই তদন্ত করেছি, গবেষণা করেছি, এতে ক্লিয়ার যেটা সাস্টেনেবল না। হ্যাঁ, এখন আরও 6 মাস চালায় দেখার কোনো জায়গা নেই। আমরা জানি এটা সাস্টেনেবল না। আপনি এখন ডিসিশন নেন যে আপনি কি লং টার্ম কোল্যাপস চান নাকি শর্ট টার্ম পেন চান, এটাই হচ্ছে সমস্যা। স্যার, এখন যেই আমাদের ক্যাপাসিটিটা আছে, আমরা তো মোটামুটিভাবে 16-17 হাজার মেগাওয়াটের উপরে কখনো ব্যবহার করতে পারিনি। তো এখন প্রায় 30,000 মেগাওয়াট আমাদের টোটাল ক্যাপাসিটি। নতুন সরকার এসে যদি আবার কেন্দ্র নির্মাণের দিকে মনোযোগী হয়, আমার জ্বালানির সরবরাহ কিংবা ওই নিশ্চয়তাটা না করে, সেটা তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে এবং আপনার কি মনে হয় তাদেরকে কিভাবে আগানো উচিত? মোটামুটি ভালো বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে জ্বালানি পাওয়া যাচ্ছে না, এগুলো গ্যাস তুলনামূলকভাবে সস্তা, এবং আমাদের এই গ্যাস আনার যেই টেকনোলজি সেটা কয়েকটা কোম্পানি নিয়ন্ত্রণ করে, এবং এখানে আসার পথগুলো খুব সীমিত। এগুলোকে 1 বছরের মধ্যে এগুলোকে সমাধান করা সম্ভব। এগুলো একেবারে ওপেন কম্পিটিটিভ আপনার টেন্ডারিং করে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে এসে আপনি অনেক অল্প খরচে গ্যাসের সরবরাহটা বাড়াতে পারেন। আমাদের সৌর বিদ্যুৎ অনেক বাড়ানো যায়। আমাদের আরেকটা বড় হচ্ছে আপনার পারমাণবিক যেটা কেন্দ্র, এটাও কিন্তু এখানে সাংঘাতিক দুর্নীতি হয়েছিল, ঠিক আছে, কিন্তু ওই রূপপুর আমাদের আওতায় ছিল না, কারণ এটা অন্য মন্ত্রণালয়। কিন্তু রূপপুর এখন দেখা যাচ্ছে অনেক বেশি দাম। এই দামটাকে যদি আমরা নেগোসিয়েট করে কমায় এনে, হ্যাঁ, রূপপুরে কিন্তু আমাদের রূপপুর অনলাইন চলে আসলে আমাদের অনেকটা পাওয়ারের হয়ে যাবে। কিন্তু এই যেই দামে তারা বিক্রি করার চেষ্টা করছে, এটা ওই চুরির ইনক্লুডেড। এখন চুরিটাকে বাদ দিতে হবে, চুরির খরচটা বাদ দিয়ে আমাকে রূপপুরের দাম সেট করতে হবে। আমাদের সমস্যা শুধু পাওয়ারের সাপ্লাই না, পাওয়ারের দাম। এই দামটাই হচ্ছে আসল। এই দামে কিন্তু আপনি এটা বিদ্যুৎ না, এটা চুরি হচ্ছে। তো প্রথম জিনিস যেটা সরকারকে করতে হবে, নতুন সরকারকে করতে হবে, যে বিদ্যুতের দাম কমানোর একটা মানে যুদ্ধের মতন একটা অভিযান চালাতে হবে। তো চুক্তিগুলো যেহেতু রাষ্ট্রের সঙ্গে চুক্তি, এগুলোকে সভরেন কন্ট্রাক্টস বলে, আপনি চাইলেই এটা পরিবর্তন করতে পারেন না। এটা পরিবর্তন করার একমাত্র মানে টেস্টের উপায় হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে যখন চুক্তিগুলো করা হয়েছিল তখন দুর্নীতি ছিল। এবং এটা আদানির ক্ষেত্রে আমরা যেহেতু এটা নিয়ে 1-1.5 বছর কাজ করেছি, যথেষ্ট প্রমাণ আছে যে এখানে দুর্নীতি হয়েছে। সেটা নিয়ে এখন আমি পাবলিকলি বলতে চাই না। এই দুর্নীতির প্রমাণ একটা আন্তর্জাতিক মানের লিগ্যাল টিম লন্ডনে নিয়োগ করা হয়েছে পাওয়ার ডিভিশনে। এটা কিংস কাউন্সিল আছে, তার ইনভেস্টিগেশন টিম আছে, বাংলাদেশে একজন আইনজীবী আছে, দুদক আছে। এদের সবার কাছে কিন্তু এই তথ্যগুলো দেওয়া হয়েছে এবং তারা পর্যালোচনা করছেন। এবং আন্তর্জাতিক এক্সপার্ট যারাই দেখেছে আমাদের এই তথ্য, তারা বলছে আপনাদের কেস করার মতন তথ্য আছে। এখন কেস করার মতন তথ্য আছে মানে যে এইটাতে আমরা জিতবো তা না। আপনি মামলাটা করবেন এটা ক্যান্সেল করার জন্য, তারপরে আপনাকে একটা ইনভেস্টিগেটর তৈরি থাকতে হবে যে আদানি বলবে এটা প্রমাণ করো, আমরা সেটা নিয়ে এসে প্রমাণ করলাম, বলবো ওটা দেখাও, আমরা দেখালাম। অর্থাৎ একটা ফ্রডের মামলা নর্মালি 1.5 থেকে 2 বছর মিনিমাম চলবে। আপনাকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আপনাকে ধরে নিতে হবে যে এই সময়টা আপনি কোনো বিদ্যুৎ পাবেন না। আপনাকে ওই কষ্টটা করতে হবে, আপনাকে মানসিক প্রস্তুতিটাও আমাদের নিতে হবে। মানসিক রাজনৈতিক প্রস্তুতি মাস্ট। কেন্দ্র নির্মাণে তাদের কতটা মনোযোগ দেওয়া দরকার, বা আদৌ নতুন করে আগামী 5 বছরে কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দরকার আছে কিনা বাংলাদেশে? আমি এটা বলার আগে একটু শেষ করি আগের কথাটা। সেটা হচ্ছে যে আদানি একাই কিন্তু আমাদের সমস্যা না, কিন্তু আদানিকে আমরা বেছে নিয়েছি কারণ এটা হচ্ছে একটা অতিরিক্ত খারাপ চুক্তি এবং অন্য সব কয়লা বিদ্যুতের চাইতে এটার দাম বেশি, এবং এটাকে যদি আপনি অ্যাটাক না করেন অন্যগুলোকে ধরতে পারবেন না। এটা ধরার মানেটা হচ্ছে একটা যদি আপনি জিত দেখাতে পারেন, তখন আপনি বাদ বাকি যারা আছে, যারা ওরাও চুরি করেছে, ওদেরকে তখন আপনি একটা টেবিলে ডেকে বলতে পারবেন যে দেখেন ওদের সঙ্গে যেটা করছি আপনাদের সঙ্গে করবো, আর আপনারা তো বাংলাদেশে আছেন, আপনাদের ক্ষেত্রে যদি দুর্নীতি দেখা যায় আমরা জাতীয়করণ করে ফেলবো। তাহলে আপনি বৈশা এসে এখানে দামটা কমান, আর তাহলে আপনি কিন্তু তাহলে অ্যাক্রস দ্য বোর্ড দাম কমাইতে পারবেন। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। এটা শুধু আদানির বিষয় না। আদানিটা আনছি কারণ এটা সব থেকে একটা মানে খারাপদের মধ্যে সবচেয়ে খারাপ। তারপর আপনার ওই প্রশ্নে আসি যে আরও বিদ্যুৎ কেন্দ্র কিনা।
আমার মনে হয় যে সৌর বিদ্যুৎটাকে আমাদেরকে সাংঘাতিকভাবে বাড়াইতে হবে, এবং যদি কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে হয় ওইটা। আর দ্বিতীয় যেটা করতে হবে, জ্বালানির সাপ্লাই বাড়াইতে হবে। জ্বালানির সাপ্লাই বাড়ানো মানে ওই যে গ্যাস আনার যে পদ্ধতিগুলো, আমাদের পোর্ট, আমাদের যেটাকে ফ্লোটিং বলে, যেখানে গ্যাসটা আসে, ওগুলো তৈরি করতে হবে। আমাদের নিজের গ্যাস মানে এক্সপ্লোরেশন করতে হবে। এগুলা হচ্ছে মাস্ট আমাদের। এখন গ্যাসের আমদানি বাড়ানোর পক্ষে কিনা আপনারা? শুনেন, আমি কোনো কিছুরই পক্ষে না, কারণ যে কোনো জ্বালানি হচ্ছে একটা বিপদ, আমাদের পরিবেশের জন্য বিপদ। কিন্তু কয়লার তুলনায় গ্যাস বেটার, আর গ্যাসের দাম এখনও কম। আবার এটা তো বাজারে ওঠানামা করতে পারে, এক পর্যায়ে দেখবেন যে কয়লা সস্তা হয়ে গেছে, গ্যাস, এগুলো আপনাকে ডাইভার্সিফাইড থাকতে হবে। এখন যেহেতু আমাদের কয়লা যথেষ্ট আছে, মানে 2-3টা কিন্তু বড় বড় কয়লার বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের গ্যাসগুলো প্রায় শুকায় যাচ্ছে। এবং মেঘনাঘাটে দেখেন গ্যাস এখন নাই, এবং অন্যান্য জায়গায় অনেক গ্যাসের সংকট, কিন্তু এগুলো পড়ে আছে, আমাদের স্ট্যান্ডার্ড অ্যাসেট পড়ে আছে। তো যেহেতু অ্যাসেটটা আছে, গ্যাসের আমদানি যদি আমরা বাড়াইতে পারি, আমরা অনেক সহজ পথে আরও বিদ্যুৎ পাবো। আর সৌরটা হচ্ছে যে ভবিষ্যৎ, কারণ এখন এই টেকনোলজি আরও সস্তা হবে এবং আরও এফিশিয়েন্ট হবে যত দিন যায়, ব্যাটারির দাম কমতেছে। সো এখন এই মাস্টার প্ল্যান একটা করতে হবে একেবারে, যারা এইসব বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ টেকনোলজি কোন দিকে যাচ্ছে এরা বুঝে, ওদেরকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করতে হবে যে এখানে কি করা উচিত। শুধু শুধু আর নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার কোনো মানে হয় না। রাইট স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে। নতুন সরকার ক্ষমতায় আসছে, শুধু বিদ্যুৎ না, ফিনান্সিয়াল সেক্টরেও একটা শুদ্ধাচার চর্চা করার একটা বিষয় আছে এবং গুরুত্ব আছে, এবং ওভারঅল শুদ্ধাচার চর্চা বা কারাপশন ফ্রি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার পরামর্শ জানব। আমাদের যদি আপনি বলেন যে একটা জিনিস বলেন যেটা আমাদের দেশকে ধ্বংস করছে, দুর্নীতি। এবং দুর্নীতি এখানে অনেক ধরনের দুর্নীতি হয়, ছোট ছোট দুর্নীতি হয়, আবার হচ্ছে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে, যেটাকে স্টেট ক্যাপচার দুর্নীতি বলে। যে আমাদের মতন দেশে যেটা আমরা দেখি, যে মানুষে রাজনীতিতে আসার জন্য মরিয়া হয়ে যায় কেন? কারণ এটা একটা বিজনেস। আপনি রাজনীতিতে যেই টাকা বানাইতে পারেন, অন্য কোনো সেক্টরে আপনি পারবেন না। তো রাজনীতিতে মানুষ টাকা ইনভেস্ট করে আসে, তারপর সে তার বন্ধু বান্ধবদের এইসব ঠিকাদারি চুক্তি এগুলো দেয়, দিয়ে সেখান থেকে ভাগ পায়। এখান থেকে আমাদের বের না হইতে পারলে এই দেশের কোনো ভবিষ্যৎই নাই। এটা আপনার ব্যাংকিং খাতেই বলেন, আপনি বিদ্যুৎ খাতে বলেন, আপনার যেসব অবকাঠামো তৈরি হচ্ছে, এগুলো রাস্তা, মেট্রো রেল, আপনার মনোরেল, কত রকমের কথা হচ্ছে, সবগুলোতে যদি আপনার ওই আগের ব্যবস্থায় চলে, আমার মনে হয় এই বাংলাদেশ 6 মাসের মধ্যে আরেকটা সংকটে পড়বে, এবং সেই সংকটে একটা অভ্যুত্থান হবে। কারণ এইবার আগের চাইতে একটা জায়গা কিন্তু আমরা ভিন্ন। আওয়ামী লীগ যখন আসছিল, আমাদের ব্যাংকিং ব্যবস্থা খুব ভালো ছিল, ইসলামী ব্যাংক খুব প্রফিটেবল ছিল, আমাদের বিদ্যুতের দাম খুব কম ছিল। এখন তো তা না, এখন হচ্ছে আপনার 35 থেকে 40% নন পারফর্মিং লোন ব্যাংকিং সেক্টরে। আপনার বিদ্যুতের দাম হচ্ছে আমাদের প্রতিযোগিতার চাইতে প্রায় দ্বিগুণ। হ্যাঁ, এখানে আপনি যদি মনে করেন আমি আগের মতন আবার টাকা বানাবো, আপনার 6 মাসের মধ্যে আপনি শেষ। কারণ এখন আরেকটু যদি আপনার এইসব নন পারফর্মিং লোন বাড়ে, আবার যদি ঋণ খেলাপিরা ঋণ নিয়ে চলে যায়, এই ব্যাংকিং সিস্টেম ধসে যাবে, এবং বা এই পাওয়ার সিস্টেম ধসে যাবে। তো এই কারণে আমি খুব আশাবাদী যে মানুষের উদ্দেশ্য যাই হোক না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, তারা যখন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেখবে, তারা নিজেরাই বুঝবে যে এখানে ওই আগের মতন চলার আর কোনো অবকাশ নাই। তারা যদি আত্মহত্যা না করতে চায়, তাদেরকে পরিবর্তন করতে হবে, সে যেই আসুক। অনেক ধন্যবাদ স্যার, আমরা আজকের আলোচনা এখানে শেষ করতেছি। দর্শকের সাথে শেষ করছি ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।